হাই শিক্ষার্থী বন্ধুরা, এনডি বাংলার পক্ষ থেকে আমি নীতিশ চন্দ্র রায় সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কেমন আছো তোমরা সবাই? আশা রাখি সুস্থ আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন তৃতীয় অধ্যায় পদার্থের গঠন থেকে আণবিক ভর এবং পারমাণবিক ভর সম্পর্কে, অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর ও আপেক্ষিক আণবিক ভর নিয়ে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। দেখো তোমরা, আমাদের আজকের প্রধান আলোচ্য বিষয়টা হবে আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর, আইসোটোপ থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয় এবং আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়। সেই সঙ্গে আমি শতকরার যে আইসোটোপের যে সূত্রটা আছে এটা নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। আমার চ্যানেলের সঙ্গেই থাকো। এই অধ্যায়ের পর বেশ কয়েকটি টিউটোরিয়াল আমি তোমাদেরকে দিয়েছি। যারা যারা পূর্বে টিউটোরিয়ালগুলি দেখো না, টিউটোরিয়ালগুলি দেখে নিও, তাহলে বর্তমান টিউটোরিয়ালগুলি বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে চলো যাই আজকে টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়ালে আমি সর্বপ্রথম আলোচনা করব তোমাদের সঙ্গে আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে। আপেক্ষিক পারমাণবিক ভর এইটা নিয়ে আমি তোমাদের সঙ্গে প্রথমে আলোচনা করব। তোমরা জানো যে আপেক্ষিক শব্দের অর্থ তুলনা করা। কোনো একটি পরমাণুর ভরকে স্ট্যান্ডার্ড বা আদর্শ বা প্রমাণ হিসেবে ধরে নিয়ে তার সাথে তুলনা করে অপর একটি পরমাণুর ভর বের করার পদ্ধতিটাই হলো আপেক্ষিক পারমাণবিক ভর। আর আপেক্ষিক পারমাণবিক ভর স্ট্যান্ডার্ড হিসেবে এখানে কার্বনকে ধরা হয়েছে। পূর্বে হাইড্রোজেনকে ধরা হতো, অক্সিজেনকে ধরা হতো, কিন্তু বর্তমানে কার্বনকে ধরা হয়। অর্থাৎ কোনো একটি পরমাণুর ভর, অর্থাৎ প্রকৃত ভর পরমাণুর কোনো একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ অপেক্ষা যত গুণ ভারী, তাকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে। অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর বা 1/12 অংশ। কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর 1.66 গুণন 10⁻⁻24 গ্রাম। এইটি হলো কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের ভর। আর এর সাথে তুলনা করা হয়, অর্থাৎ একটি পরমাণুর প্রকৃত ভর এবং কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভরের অনুপাতটাই হলো আপেক্ষিক পারমাণবিক ভর। তোমরা বুঝতে পেরেছ যে একটি মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর আর কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর। প্রকৃত ভর এখানে কেন বলতেছি, তোমরা জানো যে কোনো পরমাণুর ভর বলতে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের সমষ্টিটাকে বোঝানো হয়। কিন্তু পারমাণবিক ভর দেখা যায় যে অনেক সময় ভগ্নাংশও পাওয়া যায়। যেমন ক্লোরিনের ভর 35.5। তাহলে কি করে হলো? এখানে আবার আইসোটোপের ভরের যে শতকরা গড় নির্ণয় করা হয় ওখান থেকে আসে। তো এখানে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর পেলাম আমরা 1.66 গুণন 10⁻⁻24 গ্রাম। এটার সঙ্গে এখন তুলনা করতে হবে।
যেমন অ্যালুমিনিয়াম এর একটি পরমাণুর ভর 4.482 গুণন 10⁻⁻23 এত গ্রাম। অর্থাৎ অ্যালুমিনিয়ামের এর একটি পরমাণুর ভর 4.482 গুণন 10⁻⁻23 গ্রাম। তাহলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত? অতএব অ্যালুমিনিয়াম এর আপেক্ষিক পারমাণবিক ভর সমান, অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর 4.482 গুণন 10⁻⁻23 গ্রাম। আর কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর পাইছি, দেওয়া আছে 1.66 গুণন 10⁻⁻24 গ্রাম। এটা হিসেব করলে দেখা যায় 27। এখানে কোনো একক হয় না, সবসময় মাথায় রাখবে আণবিক ভর বা পারমাণবিক ভরের কোনো একক হয় না, কারণ একই জাতীয় দুটি রাশির অনুপাত বলে, কারণ গ্রাম গ্রাম কেটে যায়, যার কারণে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই বা আণবিক ভরেরও কোনো একক নেই। তাহলে আমরা পেলাম অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর 27। তো যে কোনো পরমাণুর ক্ষেত্রে আমরা এটা বের করতে পারি। আসলে কি সবাই বুঝতে পেরেছ যে আপেক্ষিক পারমাণবিক ভর আগে হিসাব করা হতো, যেমন অক্সিজেনের পারমাণবিক ভর 16, তার অর্থ বোঝা যেত যে একটি কার্বন 12 আইসোটোপের ভরের চাইতে অক্সিজেনের একটি পরমাণু 16 গুণ ভারী। আর এখানে এই 27 গুণ কিন্তু ভারীর হিসাবটা আসলো, কিন্তু প্রকৃত ভরের সাথে হিসাবটা করি। আবার বিপরীত ক্রমে যদি আমরা তার প্রকৃত ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর দুটির সাথে একটা সম্পর্ক আছে, যা আমরা যদি নির্ণয় করতে যাই, যে এখানে আমরা বুঝতে পারলাম যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে পরমাণুর প্রকৃত ভরকে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের ভর দিয়ে ভাগ করলেই আমরা আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাব। আবার একটি পরমাণুর ভরও আমরা নির্ণয় করতে পারি, যেমন অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর 27। অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত? সেই ক্ষেত্রে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের ভরকে আপেক্ষিক পারমাণবিক ভর দ্বারা গুণ করলেই ওই মৌলের একটি পরমাণুর ভর পাওয়া যায়। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস পাচ্ছি, দেখো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর সমান এই যে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের ভর 1.66 গুণন 10⁻⁻24 গ্রাম গুণন এই আপেক্ষিক পারমাণবিক ভর, এই আপেক্ষিক পারমাণবিক ভর অর্থাৎ কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের ভরকে আপেক্ষিক পারমাণবিক ভর দ্বারা গুণ করতে হয়, অর্থাৎ 1.66 গুণন 10⁻⁻24 গ্রাম গুণন 27। তাহলে আমরা এই 4.482 গুণন 10⁻⁻23 গ্রাম এটা আমরা পেয়ে যাব। আমার মনে হয় বুঝতে পেরেছ। এইভাবে আমরা বের করতে পারি। আবার একটি পরমাণুর ভর নির্ণয়ের ক্ষেত্রে আমরা আরেকটি পথ অবলম্বন করতে পারি। একটি পরমাণুর ভর সমান এটাও হয় পারমাণবিক ভর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা, তো অ্যাভোগাড্রো সংখ্যা তোমাদের জানা আছে যে এখানে পারমাণবিক সংখ্যা যদি
অক্সিজেনের ক্ষেত্রে বের করি আমরা 16 আর অ্যাভোগাড্রোর সংখ্যা 6.02। অনেক ভাই এখানে 3 দেওয়া আছে, গুণন 10⁻23 গ্রাম। এইভাবেও আমরা বের করতে পারি। তো এই সম্পর্কে আমি ধারণা তোমাদেরকে আরো ভালো দেব ষষ্ঠ অধ্যায়ে, বা সম্ভব হলে যদি সময় পাই এই অধ্যায় এই আজকে টিউটোরিয়ালের শেষেও আমি দিতে পারি সময় হাতে। তাহলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কে জানলাম। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা যায়, এই সম্পর্কে এখন আলোচনা করব তোমাদের সঙ্গে আমি। দেখো, আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতেছি। এখানে এখন আমরা আইসোটোপের শতকরা হার থেকে গড় আপেক্ষিক ভর নির্ণয় করা শিখব। আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে নির্ণয়টা করতে হয়। প্রকৃতিতে অনেক মৌল আছে যেগুলির বিভিন্ন রকমের আইসোটোপ পাওয়া যায়, সেই ভর তাদের এই বিভিন্ন ভরটাকে গড় করে আমরা আপেক্ষিক ভর নির্ণয় করতে পারি। এই গড়ের ক্ষেত্রে 1 নম্বর আইসোটোপের ভরকে শতকরা হার দিয়ে গুণ করতে হবে। 2, যতগুলি আইসোটোপ আছে প্রত্যেকটিকে গুণ করার পর সেগুলিকে যোগ করতে হবে। প্রাপ্ত গুণফল গুলি যোগ করতে হবে। 3, প্রাপ্ত যোগফলকে 100 দ্বারা ভাগ করতে হবে। এই 3টে নিয়মে আমরা আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করতে পারবো আইসোটোপ। অর্থাৎ প্রথমে আমাদের কাজ করতে হবে প্রকৃতিতে প্রাপ্ত আইসোটোপগুলির ভরকে প্রাপ্ত আইসোটোপের শতকরা একটা পরিমাণ থাকবে, সেই শতকরা পরিমাণ দিয়ে গুণ করে নিতে হবে। প্রত্যেকটি গুণফল একত্রিত করতে হবে, অর্থাৎ গুণফলগুলো যোগ করতে হবে 2 নাম্বার 3, প্রাপ্ত যোগফলকে 100 দিয়ে ভাগ করলেই আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারবো। একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতেছি। দেখো যে এ একটি মৌল যার 2টি আইসোটোপ আছে। প্রথমটির ভর পি এবং শতকরা পরিমাণ, মানে প্রকৃতিতে পাওয়া যায় শতকরা পরিমাণ এম, এবং দ্বিতীয়টির ভর কিউ ও শতকরা পরিমাণ এন। তাহলে আপেক্ষিক ভর কত হবে তার? অতএব আপেক্ষিক ভর সমান, তাহলে প্রথমে আমাদের কি করতে হয় বলেছিলাম যে ভরকে শতকরা পরিমাণ দিয়ে গুণ করতে হয়। তাহলে পি গুণন শতকরা পরিমাণ এম যোগ কিউ গুণন এন
এবং তাকে 100 দেয়া ভাগ দিতে হবে, যোগ করার পর 100 দেয়া ভাগ দিতে হবে। এইভাবে আপেক্ষিক ভর আমরা নির্ণয় করতে পারি। অর্থাৎ এই যে সূত্রটি আছে, এই সূত্রটা অর্থাৎ আইসোটোপ থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয় শিখতেছি আমরা। আসলে কি সবাই বুঝতে পেরেছ? তো এখন একটা উদাহরণের সাহায্যে দেখো, ক্লোরিনের দুইটি আইসোটপ ক্লোরিন 35 ও ক্লোরিন 37 এবং শতকরা প্রাপ্ততা 75% ও 25%। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কত? তাহলে দেখো, আপেক্ষিক পারমাণবিক ভর সমান এই যে হিসাবে দেওয়া আছে এখানে, তাহলে 35 গুণন 75 যোগ 37 গুণন 25 নিচে 100। এইগুলি হিসাব করলে দেখা যায় যে 35.5। এটাই হলো আপেক্ষিক পারমাণবিক ভর। অর্থাৎ মৌলের আইসোটপ থেকে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর এভাবে নির্ণয় করতে পারি। আমার মনে হয় খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ। এইগুলি খুব সহজ জিনিস, কিন্তু মনোযোগ থাকতে হবে। এখন আমি তোমাদেরকে শেখাবো যে কি করে আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে এবং আইসোটপ গুলি দেওয়া আছে, তাদের শতকরা পরিমাণটা কি করে নির্ণয় করা যায়, ওই থিওরিটা এখন আমি তোমাদেরকে শেখাবো। এইবার আমি শেখাবো এর উল্টা হিসাব, অর্থাৎ গড় আপেক্ষিক পারমাণবিক ভর থেকে কি করে আইসোটপের শতকরা পরিমাণ নির্ণয় করা যায়। দেখো, অর্থাৎ শতকরা হার থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় শিখলাম। এবার গড় আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আমরা শতকরা আইসোটপের শতকরা পরিমাণ নির্ণয় করা শিখব। দেখো, প্রকৃতিতে কপারের দুইটা আইসোটপ আছে, দুইটি আইসোটপ কপার 63 ও কপার 65 এবং গড় আপেক্ষিক ভর 63.5 হলে আইসোটপ সমূহের শতকরা পরিমাণ নির্ণয় কর। এখন এখান থেকে আমাদের শতকরা পরিমাণটা নির্ণয় করতে হবে। দেখো, ধরি কপার 63 এর শতকরা পরিমাণ X%। তাহলে কপার 65 এর শতকরা পরিমাণ 100 -
এক্স। বুঝতে পারলে, একটা যদি এক্স হয় আর একটা হবে 100 ভিতর থেকে এক্সটা বাদ যাবে, কত পার্সেন্ট। আমরা জানি গড় আপেক্ষিক ভর সমান, এখানে মানটা বসে দেওয়া যাও, তাহলে এখানে ভর, এটার ভর 63, এর ভর আছে 65, তাহলে 63 গুণন এক্স প্লাস 100 মাইনাস এক্স গুণন 65 নিচে 100, এইটা। বা গড় আপেক্ষিক ভর দিয়েছে আমাদের 63.5, 63.5 সমান 63 এক্স প্লাস 65 মাইনাস 65 এক্স ডিভাইডেড বাই 100। এখানে দেখো ক্যালকুলেট করলে কত হয়, বা 100 দিয়ে এটাকে গুণন দিলাম আমরা, 100 দিয়ে গুণন যদি আমরা গুণন দিই 0, একটা 0 পয়েন্টের জন্য যাবে, ইকুয়াল টু 63 মধ্যে এটা বাদ দিলাম মাইনাস 2x, বা 2xটা এই পাশে পার করে নিয়ে এসি আমরা, 2x ইকুয়াল টু, আর এটাই পাশে পার করে নিয়ে যাই 63.50, বা x ইকুয়াল টু, এটার ভিতর থেকে বিয়োগ করলে 150, আর এই যে 2 ছিল নিচে গেল, তাহলে অতএব x ইকুয়াল টু 75 পেলাম আমরা। অতএব কপার 63 এর পরিমাণ 75%, কারণ যেহেতু ওখানে পার্সেন্টেজ ধরা আছে আমাদের এক্স এর মান, এবং কপার 65 সমান এই 100 ভিতর থেকে, কিন্তু দেখো 100 ভিতর থেকে বাদ যাচ্ছে এক্স এর মান, 100 বিয়োগ 75% ইকুয়াল টু 25। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছ যে 75 আর 25%, কি খুব সুন্দরভাবে বেরালো আমাদের। তার সব দিক দিয়ে কিন্তু আমরা পারমাণবিক ভরের ক্ষেত্রে হিসাবগুলো কিন্তু দেখলাম। তাহলে এখন আমি তোমাদের সাথে এই যে আপেক্ষিক আণবিক ভরের নিয়ে আলোচনা করব। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আপেক্ষিক আণবিক ভর নিয়ে। আপেক্ষিক আণবিক ভরটা কি? পারমাণবিক ভরের অনুরূপ আপেক্ষিক আণবিক ভর মানে কোনো যৌগের একটি অণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের ভর, অর্থাৎ কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ অপেক্ষা কোনো একটি অণু কত গুণ ভারী সেটাকেই বোঝায়। এই আপেক্ষিক আণবিক ভরেরও কোনো একক থাকে না, যেহেতু একই জাতীয় দুটি রাশির অনুপাত বলে। আপেক্ষিক আণবিক ভর সমান বস্তুর একটি অণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর। ওই একই ফর্মুলা, বস্তুর একটি অণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর।
ওই একই হিসাবেই আসে। যেহেতু আণবিক অণুর ভর, আণবিক ভরাংশের ভর এখানে গ্রাম গ্রাম কেটে যায় বলে এখানে কোনো একক থাকে না, আণবিক ভরেরও কোনো একক থাকে না। আপেক্ষিক আণবিক ভরের নির্ণয়ের ক্ষেত্রে পরমাণুর সংখ্যাকে আপেক্ষিক পারমাণবিক ভর গুণ করলেই আপেক্ষিক আণবিক ভর পাওয়া যায়। তোমরা বুঝতে পারলে? যেমন পানির আণবিক ভর 18, আমি এগুলি নিয়ে ব্যাখ্যা করতেছি তোমাদের সাথে। এখন আমি ব্যাখ্যা করব তোমাদের সাথে পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়। উদাহরণ দেখো একটা পানির ক্ষেত্রে, পানির আণবিক ভর নির্ণয়, ভর নির্ণয়। পানির আণবিক ভর নির্ণয় করব আমরা কিভাবে? দেখো, পানির সংকেত আমরা জানি H2O। এই যে H2O, এখানে দুটি হাইড্রোজেন পরমাণু আছে আর একটি অক্সিজেন পরমাণু আছে। আণবিক ভর বের করার নিয়ম যা তোমাদেরকে বলি, প্রথমে কোনো অণুতে উপস্থিত বা অবস্থিত পরমাণু সমূহকে স্ব পারমাণবিক ভরকে পরমাণু সংখ্যাতে গুণ করে যোগ করলেই আণবিক ভর পাওয়া যায়। যেমন এখানে দেখো, পানির আণবিক ভরের ক্ষেত্রে হাইড্রোজেনের ভর আমরা জানি 1 গুণন দুটি হাইড্রোজেন পরমাণু আছে, 2 দিয়ে গুণ দিলাম, যোগ অক্সিজেন 16 পারমাণবিক ভর আমরা জানি গুণন 1। তাহলে দেখো 2 + 8 = 8। এটা হলো পানির আণবিক ভর। ওরকম সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, নির্ণয়। তাহলে এই যে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে দেখো, এখানে হাইড্রোজেন আছে 2টি, তাহলে একটি হাইড্রোজেনের ভর 1, দুটি হাইড্রোজেন তাহলে 2 দিয়ে গুণ, যোগ সালফার আছে 1টি, তাহলে সালফারের ভর আমরা জানি 32 গুণন 1 প্লাস অক্সিজেনের ভর জানি আমরা 16 আছে 4। এই মোট হিসাব করে দেখো কত হয়, 2 + 32 + 16 দিয়ে 4 গুণ করলে 64, সব মিলে হয় 98। এইভাবে আমরা আণবিক ভর নির্ণয় করতে পারি। অর্থাৎ অণুতে অবস্থিত পরমাণু সমূহকে স্ব পারমাণবিক ভরকে পরমাণুর সংখ্যা দ্বারা গুণ করে যোগ করলেই আণবিক ভর নির্ণয় করা যায়। এই সম্পর্কে তোমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানতে পারবে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভরটা নির্ণয় করবে নিজেরা, এটা হোমওয়ার্ক হিসেবে থাকলো। আর এই ক্যালসিয়াম কার্বনেটের ভর নির্ণয় করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা বুঝতে পেরেছো এবং আমার দেখানো সার্থক হয়েছে। তাহলে আমরা আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করা শিখলাম এবং পারমাণবিক ভরের সাহায্যে আমরা আপেক্ষিক আণবিক ভরগুলা নির্ণয় করলাম। তোমরা বুঝতে পেরেছো। আমি টিউটোরিয়ালটি এখানেই রাখছি। আজকের টিউটোরিয়ালটি যদি তোমাদের কাছে ভালো লাগে, আমার ভিডিওটিতে লাইক দাও এবং বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার বন্ধু বান্ধবরা ভিডিওটি দেখতে পারে। আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা যারা এই অধ্যায় সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করবে, তারা আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে ntbangla24.blogspot.com এই ওয়েব পেজে গিয়ে পিডিএফ আকারে অনেক তথ্য এখানে দেওয়া আছে, ওখান থেকে তোমরা তথ্য সংগ্রহ করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আগামী টিউটোরিয়াল দেখার আহ্বান জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।